গুড মর্নিং টু অল অফ মাই স্টুডেন্ট। ভালো আছি নিশ্চয়ই সবাই। লাস্ট ক্লাস আমরা ওই তেইশক্রিয় মৌলের যে তেইশক্রিয়তা তার ক্যালকুলেশনটা করেছিলাম নাকি, যে তেইশক্রিয়তা কীভাবে ডিপেন্ডেন্ট কোনো একটা নিউক্লিয়াসের, বা কত সময়ে কতগুলো নিউক্লিয়াস তেইশক্রিয় বিঘটনে অংশগ্রহণ করে এবং একটা নির্দিষ্ট সময় পরে কতগুলো নিউক্লিয়াস কোনো একটা স্যাম্পেলে বেঁচে থাকে, সেগুলো আমরা ক্যালকুলেশন করেছি। তো আজকে আমরা পড়ব যে কৃত্রিম মৌলান্তর ব্যাপারটা কি। কৃত্রিম মৌলান্তর বা আর্টিফিশিয়াল ট্রান্সমিউটেশন। তো কৃত্রিম মৌলান্তর তারপরে একটা কোনো মৌলের নিউক্লিয়াসকে আমরা আইডেন্টিফাই করি কিভাবে না, তার প্রোটন সংখ্যার উপর। প্রোটন সংখ্যা বলতে দেখো পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। যেমন যদি আমরা 11 বলি, যে একটা নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা হচ্ছে 11, পারমাণবিক সংখ্যা হচ্ছে, অ্যাটমিক নাম্বার হচ্ছে যে 11, তাহলে আমরা অবশ্যই সেটা ইজিলি বলতে পারবো যে সোডিয়াম। যদি বলি যে অ্যাটমিক নাম্বার 6, খুব ইজিলি আমরা বলতে পারবো কি সেটা কার্বন পরমাণু। তাহলে কোনো পরমাণুকে আমরা আইডেন্টিফাই করছি কি দিয়ে না, তার পারমাণবিক প্রোটন সংখ্যা বা অ্যাটমিক নাম্বার দিয়ে। অর্থাৎ কোনোভাবে একটা মৌলের অ্যাটমিক নাম্বারকে যদি বা প্রোটন সংখ্যাকে যদি আমরা চেঞ্জ করে দিতে পারি, তাহলে কি পাবো না, নতুন নিউক্লিয়াস আমরা তৈরি করতে পারবো। তো কোনো মৌলের নিউক্লিয়াসকে অন্য মৌলের নিউক্লিয়াসে যে রূপান্তর করা, এটাকে আমরা কি বলছি, কৃত্রিম মৌলান্তর বা আর্টিফিশিয়াল ট্রান্সমিউটেশন। তো এটা আমরা কিভাবে করছি না, দুটো উপায় আমরা এটা করতে পারছি। একটা কি নিউক্লিয় বিক্রিয়া, ফার্স্ট প্রসেস কি নিউক্লিয়ার রিঅ্যাকশন, আর সেকেন্ড কি না আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি। এই দুটো প্রসেস আমরা কোন একটা মৌলের নিউক্লিয়াসকে অন্য একটা মৌলের নিউক্লিয়াসে রূপান্তর করতে পারি। নিউক্লিয়াস রিঅ্যাকশন বলতে অনেকগুলো নিউক্লিয়াস, ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে একটা বড় নিউক্লিয়াস তৈরি করতে পারে, বা একটা বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হতে পারে। এটা হচ্ছে যে নিউক্লিয় রিঅ্যাকশন, বা এই যে কন্ডিশনগুলো, এই যে প্রসেসটা, সেটাকে বলছি আমরা নিউক্লিয়ার রিঅ্যাকশন। আর আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভ বলতেও আমরা কি বুঝি, দেখো ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি আমরা আগের ক্লাসে করেছি, প্রিভিয়াস ক্লাসে ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি করেছি, যেখানে কিছু হচ্ছে ভারী নিউক্লিয়াস আছে যারা সবসময় স্বতঃস্ফূর্তভাবে তেজক্রিয় বিকিরণ করছে। তো এই ভারী পরমাণুগুলোতে ন্যাচারালি করছে। এগুলো ছাড়া আমরা যখন ওই একটা নিউক্লিয়াসকে অন্য একটা নিউক্লিয়াসে রূপান্তর করছি, তখন যে নতুন নিউক্লিয়াসটা তৈরি হচ্ছে, সেই নিউক্লিয়াসটা অনেক সময় আনস্টেবল হয়। তো সে আনস্টেবল কন্ডিশন থেকে, সে অস্থায়ী অবস্থা থেকে কীভাবে সে স্থায়ী অবস্থাতে ফিরে আসবে না, তখন সে কি করছে না তেজক্রিয় বিকিরণ করছে। হয়তো আমরা নিউক্লিয়াসটাকে তৈরি করেছিলাম, নিউক্লিয় রিঅ্যাকশন প্রসেসে নিউক্লিয়াসটাকে তৈরি করেছিলাম, দিয়ে যে নিউক্লিয়াসটা আমরা তৈরি করেছি সেটা হচ্ছে অস্থায়ী বা আনস্টেবল। তখন সে কি করছে না তেজক্রিয় বিকিরণ করে স্টেবল কন্ডিশনে ফিরে আসছে। আমরা তো জানি তেজক্রিয় বিকিরণও নতুন নতুন নিউক্লিয়াস তৈরি হয়। তাহলে এটাকে আমরা যেহেতু যে প্রোডাক্ট নিউক্লিয়াসটা আর যে নিউক্লিয়াসটা আমরা তৈরি করলাম সেটা যেহেতু রেডিও অ্যাক্টিভিটি দেখাচ্ছে, সেই জন্য এটাকে আমরা কি বলছি, কৃত্রিম তেজস্ক্রিয়তা বা আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি। তো ফার্স্ট আমরা পড়ব নিউক্লিয় বিক্রিয়া বা নিউক্লিয়ার রিঅ্যাকশন। ফার্স্ট হচ্ছে একটা নিউক্লিয়ার রিঅ্যাকশন। আমরা তো বললাম নিউক্লিয়ার রিঅ্যাকশন কোনগুলো নিউক্লিয়ার, যে প্রসেসে একটা বড় নিউক্লিয়াসকে ভেঙে ছোট নিউক্লিয়াস তৈরি করা হয়, অনেকগুলো দুই বা ততোধিক ছোট নিউক্লিয়াস তৈরি করা হয়, বা কয়েকটা ছোট ছোট নিউক্লিয়াসকে ভেঙে বড় নিউক্লিয়াস তৈরি করা হয়। তো এই নিউক্লিয়াস রিঅ্যাকশন করার জন্য শর্তগুলো আমাদের ফার্স্ট পড়তে হবে, যে নিউক্লিয়ার রিঅ্যাকশন আমরা করবো কিভাবে, এই প্রসেসটা করবো কিভাবে। একটা বড় নিউক্লিয়াসকে আমরা জাস্ট কোনো কিছু দিয়ে ঠুকে ভেঙে দিতে পারি নাকি। তো এখানে কোনো কিছু দিয়ে বলতে কি না, হালকা কণা, যেগুলো হচ্ছে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, আলফা, ঠিক আছে, এই বিটা, এরকম হালকা কণা দিয়ে, যাদের
হচ্ছে যে এরকম হচ্ছে যে লাইট পার্টিকেল দিয়ে, লাইট নিউক্লিয়াস দিয়ে আমরা কি করছি না, একটা বড় নিউক্লিয়াসকে গিয়ে স্ট্রাইক করছি, বড় নিউক্লিয়াসটা ভেঙে ছোট নিউক্লিয়াস তৈরি করছি। এটা একটা প্রসেস। বা অনেক তাপ উৎপন্ন করছি, ছোট নিউক্লিয়াসগুলোকে যুক্ত করে বড় নিউক্লিয়াস তৈরি করছি। তাহলে এখানে বড় নিউক্লিয়াসটাকে ভাঙছি কিভাবে না, কিছু ওই যে লাইট নিউক্লিয়াসগুলো, লাইট মাসের নিউক্লিয়াসগুলো, নিউট্রন, কিছু পার্টিকেলও হতে পারে, আবার কিছু নিউক্লিয়াস হতে প্রোটন, যেমন যদি নিউট্রন, প্রোটন, বিটা কণা এগুলো দিয়ে যদি আমরা আঘাত করে বড় নিউক্লিয়াসকে ভাঙি, তখন হচ্ছে যে কণা দিয়ে ভাঙছি বলবো। আর নিউক্লিয়াস যেমন আলফা কণা দিয়ে ভাঙতে পারি আমরা, নয় কি? তো এই কেন্দ্রক বা নিউক্লিয়ার বিকার এগুলো হচ্ছে শর্ত। তাহলে একটা গতি মানে উচ্চ গতিবেগ সম্পন্ন একটা কণা বা একটা হালকা নিউক্লিয়াস দরকার, যে কি করবে, নিউক্লিয়াসটাকে গিয়ে আঘাত করবে। আর কি কন্ডিশন দরকার না, হ্যাঁ, তার আগে বলি এই কণাগুলো আমরা তৈরি করছি কিভাবে। এই যে কণাগুলো আমরা যেমন একটা কণাকে আমরা গতিশীল করব কিভাবে, একটা নিউক্লিয়াসকে যদি ভাঙতে হয়, তাহলে নিউক্লিয়াসের যেটা বন্ধন শক্তি, সেই সমান গতিশক্তি নিয়ে কণাটাকে ছুটে গিয়ে তাকে আঘাত করতে হবে, নয় কি? তবে গিয়ে তো নিউক্লিয়াসটা ভাঙবে। তো সেই কণাটাকে আমরা গতিশীল করব কিভাবে, সেই সমান গতিশক্তি দেবো কিভাবে না, বিভিন্ন যে আমাদের সাইক্লোট্রন ডিভাইসগুলো, বিভিন্ন ডিভাইস আছে যেগুলোকে নিউট্রনকে গতিশীল করলাম, ইলেকট্রনকে গতিশীল করলাম, আলফাকে গতিশীল করলাম, ঠিক আছে? যে বিভিন্ন যে এসিলেটরগুলো আছে, অ্যাসিলেটমেন্টস, যেগুলোতে গতিবেগ বাড়াতে সাহায্য করে, যেমন সাইক্লোট্রন তোমরা পড়বে, সাইক্লোট্রন, বিটাট্রন আছে, যেগুলোতে গতিশীল করতে সাহায্য করে কণাটাকে। তাছাড়া রেডিও অ্যাক্টিভিটির যে পার্টিকেলগুলো, সেগুলোকে আমরা ইউজ করতে পারি, যে যেমন একটা তেজস্ক্রিয় নমুনা থেকে আলফা কণা বা বিটা কণা বের হচ্ছে, সেটাকে আমরা একটা নির্দিষ্ট দিকে গতিশীল করলাম, দিয়ে সেইখানে যে নিউক্লিয়াসটাকে আমি ভাঙতে চাইছি, সে তার গতিপথে ওই নিউক্লিয়াসটাকে, টার্গেট নিউক্লিয়াসটাকে আমরা রেখে দিলাম, নয় কি? তাহলে এইভাবে হচ্ছে আমরা নিউক্লিয়ার রিয়েকশন করছি। তো নিউক্লিয় বিক্রিয়ার সমীকরণ কিভাবে আমরা রিপ্রেজেন্ট, একটা নিউক্লিয়াসকে আমরা একটা নিউক্লিয়ার রিয়েকশনকে আমরা রিপ্রেজেন্ট করবো কিভাবে না, দেখো ধরো এই নিউক্লিয়াসটাকে আমি ভাঙতে চাইছি, এখানে একটা নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসটাকে আমরা ভাঙতে চাইছি। তো একটা কণা বা একটা হালকা নিউক্লিয়াস ছুটে গিয়ে আঘাত করবে এইভাবে, তো সেটাকে ই, তাই তো? দি কি পাবো আমরা, একটা নতুন নিউক্লিয়াস পাবো ওয়াই, এখানে কলিশন হবে, নতুন নিউক্লিয়াস একটা ওয়াই পাবো, নাকি? দিয়ে এখানে একটা নতুন আমরা কণা পাবো বা অন্য একটা ছোট হালকা নিউক্লিয়াস পাবো, নাকি? তো যে, তাহলে এটাকে একে গিয়ে আঘাত করছে, তাহলে এটাকে আমরা কি বলছি, মানে যে নিউক্লিয়াসটাকে আমরা ভাঙতে চাইছি সেই নিউক্লিয়াসটাকে কি বলছি না, টার্গেট নিউক্লিয়াস, টার্গেট নিউক্লিয়াস। যে কণাটা ছুটে গিয়ে আঘাত করলো, এই কণাটাকে আমরা কি বলছি, প্রজেক্টাইল নিউক্লিয়াস, প্রজেক্টাইল নিউক্লিয়াস। আচ্ছা, যে নতুন নিউক্লিয়াসটা তৈরি হলো, সেটাকে আমরা কি বলছি, প্রোডাক্ট নিউক্লিয়াস, প্রোডাক্ট নিউক্লিয়াস। আর যে নিউক্লিয়াসটা, যে ছোট কণা বা হালকা নিউক্লিয়াসটা তৈরি হচ্ছে, সেটাকে আমরা কি বলছি, ইজেক্টাইল নিউক্লিয়াস, ইজেক্টাইল নিউক্লিয়াস, হয়েছে? তো এইভাবে কোন একটা নিউক্লিয়ার রিঅ্যাকশনকে আমরা রিপ্রেজেন্ট করি। তো এখানে যদি একের বেশি নিউক্লিয়াস তৈরি হয়, তখন হচ্ছে যে আমরা এটাকে বলবো যে, যখন যে দুটো নিউক্লিয়াস তৈরি হচ্ছে, সেই দুটো নিউক্লিয়াসকে আমরা দেখাবো। তাহলে হচ্ছে যে এইভাবে কোন একটা নিউক্লিয়াসকে আমরা হচ্ছে যে নিউক্লিয়ার রিঅ্যাকশনকে রিপ্রেজেন্ট করতে পারি। তো একটা নিউক্লিয়াসের রিঅ্যাকশন যখন আমরা লিখবো, এইভাবে লিখি এ প্লাস এক্স ওয়াই প্লাস বি, এটাকে স্মল ভাবে আর কিভাবে লেখা যায়, এইভাবেও লেখা যায় এটাকে, এক্স টার্গেট নিউক্লিয়াস এক্স, ওয়াই এন বি, এখানে ওয়াই লেখা হয়, হয়েছে? এইভাবেও আমরা একটা নিউক্লিয়াস রিঅ্যাকশনকে লিখি, টার্গেট নিউক্লিয়াস, প্রজেক্টাইল নিউক্লিয়াস, ইজেক্টেড প্রোডাক্ট, সরি, ejected particle and product nucleus। তো একটা নিউক্লিয়াস রিঅ্যাকশন যখন আমরা করছি, তখন সেখানে কি কি সংরক্ষণ ধরা হয়, দেখো ফার্স্ট হচ্ছে যে
ভর সংখ্যা সংরক্ষণ থাকবে, মাস নাম্বার কনজার্ভ। অর্থাৎ এটার যা মাস নাম্বার, এটার মাস নাম্বার, এটার মাস নাম্বার, এটার মাস নাম্বার সবসময় ইকুয়াল হবে, ভর সংখ্যা সংরক্ষিত থাকবে, মাস নাম্বার কনজার্ভ থাকবে। সেকেন্ড কি, অ্যাটমিক নাম্বার কনজার্ভ থাকবে, অ্যাটমিক নাম্বার কনজার্ভ থাকবে, পারমাণবিক সংখ্যা সংরক্ষিত থাকবে। কিরকম ভাবে না, এর যে পারমাণবিক সংখ্যা, এর পারমাণবিক সংখ্যা ইকুয়াল টু কি হবে, এর পারমাণবিক সংখ্যা প্লাস এর পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বার হয়েছে। আর ফাইনালি কি আমাদের শক্তি সংরক্ষণ থাকবে, এনার্জি কনজার্ভ, এনার্জি কনজার্ভ। তো শক্তি সংরক্ষণটা কিভাবে আমরা পাবো? শক্তি সংরক্ষণ বলতে নতুন আমরা যে কোনো নিউক্লিয়ার রিঅ্যাকশনে শক্তি উৎপন্ন হয় খুব। কেন শক্তি উৎপন্ন হয়? শক্তি সংরক্ষণ বলতে বা মাস কনজার্ভ বলতে আমরা এখানে কি বুঝবো না, এই দিকের টার্গেট নিউক্লিয়াস অ্যান্ড প্রজেক্টাইল নিউক্লিয়াস, এদের টোটাল মাসটা সবসময় কি হয়, প্রোডাক্ট নিউক্লিয়াস অ্যান্ড ইজেক্টেড পার্টিকুলার টোটাল মাসের থেকে গ্রেটার হয়। তাহলে কিছু পরিমাণ মাস এখানেও লস হচ্ছে। তো যে অ্যামাউন্টের মাস লস হচ্ছে সেই মাসটা কি করবে না, এনার্জিতে কনভার্ট হবে এবং এনার্জি আকারে রিলিজ করবে। তার জন্য যে কোনো নিউক্লিয়ার রিঅ্যাকশনে আমরা খুব বেশি অনেক মানে খুব হাই এনার্জি গেইন করি, আমরা হাই এনার্জি পাই আমরা যে কোনো নিউক্লিয়ার রিঅ্যাকশনে। তো নিউক্লিয়ার রিঅ্যাকশন বা নিউক্লিয়াসকে ভাঙা এটা প্রথম কে দেখিয়েছিলেন? রাদারফোর্ড এটা প্রথম দেখিয়েছিলেন। কীভাবে রাদারফোর্ড এক্সপেরিমেন্ট করেছিলেন না, দেখো তিনি একটা জাস্ট কন্টেনার নিয়েছিলেন এইভাবে, এইখানে একটা জাস্ট 23 কিলো আইসোটোপ রেখেছিলেন, মানে 23 কিলো নমুনা রেখেছিলেন, দিয়ে এইখানে তীব্র বেগে আলফা কণাকে নির্গত হতে দিচ্ছিলেন। আলফা কণা অবশ্যই আলফা কণা নির্গত হচ্ছে, তার আগে বলি এইখানে তিনি নাইট্রোজেন গ্যাস রেখেছিলেন, N2 গ্যাস রেখেছিলেন এই কন্টেনারটাতে, এইখানটাতে N গ্যাস রেখেছিলেন। তাহলে এখান থেকে হওয়ার কথা আলফা কণা, এখানে আলফা কণা জাস্ট বের হওয়ার কথা, তাই তো আলফা কণা বের হওয়ার কথা। বাট এখানে আলফা কণা আমরা পাই না, আমরা পেয়েছিলাম কি, জাস্ট প্রোটন কণা পেয়েছিলাম, জাস্ট প্রোটন পার্টিকেল পেয়েছিলাম আমরা এখানে। আর এখানে নাইট্রোজেন গ্যাস, এখান থেকে তীব্র বেগে তেজক্রিয় হচ্ছে, রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে, এখানে নাইট্রোজেন গ্যাস তিনি রেখেছিলেন, বাট এখানে পাওয়া গেছিল কি, অক্সিজেন গ্যাস। যখন আমরা জাস্ট এর রেজাল্টটা নিচ্ছি, এখানে একটা ফটোগ্রাফিক প্লেট আমরা নিয়েছিলাম, যাতে কি হয়, যে পার্টিকেলটা বেরোবে তার এনার্জিটা আমরা পাথটা হচ্ছে ডিটেক্ট করতে পারি, আর যে পার্টিকেলটা বের হচ্ছে সেই পার্টিকেলটাকেও ডিটেক্ট করতে পারি। তার জন্য এখানে একটা ডিটেক্টর লাগিয়েছিলেন, ডিটেক্টরটা কি করবে, এখান থেকে যে পার্টিকেলটা রিলিজ করছে সেই পার্টিকেলটাকে ডিটেক্ট করবে, আর সরি এটা প্রোটন। আর এখানে কি করবে, ফটোগ্রাফিক প্লেটটা জাস্ট এনার্জিটাকে দেখাবে, তাই এনার্জি পাথটাকে দেখাবে। তাহলে এখানে রেখেছিলাম N2 গ্যাস, এখান থেকে যখন রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে এখানে পেলাম কি, অক্সিজেন গ্যাস, আর এখানে কি বেরোচ্ছে, ডিটেক্টরে আমরা ডিটেক্ট করলাম কি, প্রোটন পার্টিকেল। তখন তিনি বললেন যে এখানে যে আলফা বের হচ্ছে, আলফা পার্টিকেলটা বের হচ্ছে, আলফা পার্টিকেল কি করছে না, N2 গ্যাসের সাথে কলিশন করছে, N2 গ্যাসের সাথে কলিশন করার পরে N2 গ্যাসটা অক্সিজেনে কনভার্ট হচ্ছে, এবং কি সেই আলফার পরিবর্তে এখানে আমরা কি প্রোটন পাচ্ছি, একটা নিউ পার্টিকেল পাচ্ছি। তিনি দেখালেন যে নিউ পার্টিকেল যেটা পাচ্ছি এখানে, সেই নিউ পার্টিকেলটা ক্যারেক্টারিস্টিক্স পুরোপুরি প্রোটিয়াম, মানে আমাদের হাইড্রোজেনের যে অ্যাটম, সেই হাইড্রোজেন অ্যাটমের সাথে পুরোপুরি ম্যাচ করছে, তাই তো। আমরা জানি হাইড্রোজেনের হচ্ছে একটাই প্রোটন থাকে এবং একটাই ইলেকট্রন থাকে। তাহলে হাইড্রোজেনের নিউক্লিয়াস যদি বলি, মানে টোটাল হাইড্রোজেন অ্যাটমটার একটা প্রোটন আর একটা নিউট্রন, তাহলে হাইড্রোজেনের নিউক্লিয়াস যদি বলি জাস্ট একটা প্রোটন থাকে আর কিছু না। তাহলে তিনি সেটাই বললেন যে একটা প্রোটনের যা ক্যারেক্টারিস্টিক্স এখান থেকে বের হচ্ছে, আর একটা প্রোটিয়াম, হাইড্রোজেনের এটা আমরা কি বলি প্রোটিয়াম, একটা হাইড্রোজেনের অ্যাটমের যে ক্যারেক্টারিস্টিক পুরোপুরি সেম। তখন তিনি ফার্স্ট বললেন যে একটা প্রোটন অ্যান্ড প্রোটিয়াম আমরা একইভাবে লিখতে পারি। একটা প্রোটনকে আমরা কিভাবে লিখতে পারি না, হাইড্রোজেনের অ্যাটম দিয়ে লিখতে পারি, মানে হাইড্রোজেন অ্যাটমের নিউক্লিয়াস দিয়ে প্রোটনকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। দ্যাট মিনস প্রোটন ইকুয়াল টু প্রোটিয়াম। এখান থেকে রাদারফোর্ড ফার্স্ট দেখিয়েছিলেন। মাধ্যমে রাদারফোর্ডই কিন্তু ফার্স্ট নিউক্লিয়াসকে ভাঙতে পেরেছিলেন। তোমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের গল্পটা জানো, সেই সময় ওই যখন পরমাণু নিয়ে খুব ঝামেলা চলছিল, তখন রাদারফোর্ড যদি চাইতেন তিনি হয়তো একাই নিউক্লিয় বোমা তৈরি করতে পারতেন, কিন্তু জানোই তো যে হিটলার সেই সময় তাকে আটকে রেখেছিলেন, তাই তিনি করে দেননি। তখন আমেরিকা তো তৈরি করলেন তাদের প্রজেক্টে।
নেক্সট, তাহলে এই রিয়াকশনটা কি যেটা রাদারফোর্ড করেছিলেন, না তিনি আলফা কোণে যাচ্ছে মানে 2,4 হিলিয়াম দিয়ে আঘাত করছে কাকে, না নাইট্রোজেনকে। নাইট্রোজেন আমরা কি জানি 7,14, তৈরি করছে কি অক্সিজেন 8,17 তৈরি হয়, ঠিক আছে, প্লাস একটা হচ্ছে যে নিউট্রন, সরি হ্যাঁ একটা প্রোটিয়াম, সরি একটা হচ্ছে প্রোটিয়াম তৈরি করছে নাকি, প্রোটন বা প্রোটিয়াম তৈরি করছে। তাহলে দেখো 4 4 8 14 4 18, 14 4 18, 17 প্লাস 1 18, 7 2 9, 8 1 9। তাহলে মাস নাম্বার অ্যান্ড অ্যাটমিক নাম্বার দুটোই কনজার্ভ। আর এখান থেকে কিছু এনার্জি রিলিজ হয়, কি কেন, এর যা মাস, এর মাস এদের মাসের থেকে গ্রেটার হয়, এদের প্রোডাক্ট নিউক্লিয়াসগুলোর মাসের থেকে গ্রেটার হয়। তাহলে যেটুকু মাস নিউক্লিয়াসের হারিয়ে যাচ্ছে সেটা এনার্জিতে রিলিজ করছে, বুঝে গেছে। এরকম আলফা কণা দিয়ে হচ্ছে যে অনেক রিয়েকশন আছে, রিয়েকশনগুলো তোমরা ফলো করবে। যেমন ধরো আমরা অ্যালুমিনিয়ামকে যদি আঘাত করি, হিলিয়াম 2,4, হিলিয়াম দিয়ে অ্যালুমিনিয়ামকে আমরা আঘাত করছি, অ্যালুমিনিয়াম 1327, তাহলে আমরা কি পাবো না হচ্ছে যে সিলিকন 1430 অ্যান্ড প্রোটিয়াম, সিলিকন 1430 প্লাস প্রোটিয়াম। এরকম হচ্ছে যে প্রোটন আলফা কণা দ্বারা আঘাতে নিউক্লিয়াসের রিয়েকশন অনেক আছে, তোমরা ফলো করবে বইতে। তো কেন্দ্রক বিক্রিয়া আমরা এই আলফা কণা বা বিটা কণা এগুলো দিয়ে তো করি না, এগুলো গতিবেগ খুব উচ্চ হয়। এই যে নিউক্লিয় ভাঙছি আমরা, কোনো একটা নিউক্লিয়াসকে ভাঙছি, তো এই নিউক্লিয়াসকে ভাঙছি যে এটা আমরা হচ্ছে যে আলফা কণা বা বিটা কণা বা ইলেকট্রন কণা প্রোটন কণা দিয়ে আমরা করি না। হয়তো তাদের গতিবেগটা অনেক বেশি ইজিলি পাওয়া যায়, কেন করি না, না দেখো এদের কাইনেটিক এনার্জি বেশি হলেও একটা নিউক্লিয়াসের ক্যারেক্টারিস্টিক পজিটিভ। তো একটা নিউক্লিয়াসের ক্যারেক্টারিস্টিক যদি পজিটিভ হয়, তো একটা আলফা কণা যখন তার দিকে ছুটে যাবে তখন এই নিউক্লিয়াসটা থেকে রিপেল করবে, বিকর্ষণ করবে। তো তো যদি এই নিউক্লিয়াসটাকে বিকর্ষণ করে তাহলে আমাদের ভাবতে হবে বিকর্ষণ বলে মানে নিউক্লিয়াসটার বন্ধন শক্তি যে শক্তি দিয়ে নিউক্লিয়াসটা ভাঙতো তার থেকে অনেক গুণ বেশি শক্তি দিয়ে যদি একে আমরা পাঠাতে পারি তবেই নিউক্লিয়াসটা ভাঙবে। কারণ কি, যখন নিউক্লিয়াসের ক্লোজড হবে, এটা খুব সামনে চলে যাবে, তখন তো তাকে বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ বলার জন্য তার সে তো কাইনেটিক এনার্জি কিছু লস করবে, কাইনেটিক এনার্জিটা তো কিছু হারিয়ে যাবে। তাহলে নিশ্চয়ই অনেক বেশি গতি শক্তি দিয়ে যদি কাইনেটিক এনার্জি দিয়ে যদি আমরা একে টার্গেটকে হচ্ছে যে টার্গেটের দিকে পাঠাই তবেই এই নিউক্লিয়াসটা ভাঙবে, তবেই নিউক্লিয়াসটার বন্ধন শক্তি অপেক্ষা বেশি গতি শক্তি নিয়ে গিয়ে একে আঘাত করবে। সেই জন্য এগুলো দিয়ে করি না। তার আমরা কি দিয়ে নিউক্লিয়াসগুলোকে ভাঙতে পারি খুব ইজিলি, না নিউট্রন কণা দিয়ে, না নিউট্রন কণা দিয়ে, নিউট্রন কণা দিয়ে আমরা এই নিউক্লিয় বিভাজন বিক্রিয়া বা নিউক্লিয় বিক্রিয়াগুলো করি। তো নিউট্রন কণা দিয়ে আমরা এরকম নিউক্লিয় বিভাজন বিক্রিয়া করি। তো যাই দেখো, তাহলে নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার আগে একটা বলি যে এরকম যখন কোনো একটা কণা দিয়ে এরকম নিউক্লিয়াসকে ভাঙার আমরা চেষ্টা করছি, নিউক্লিয় বিক্রিয়া করছি, তখন দুটো কন্ডিশন হয়। যে ধরো এই নিউক্লিয়াসটাকে ভাঙতে চাইছি, তাহলে একটা প্রজেক্টাইল কণা গিয়ে আঘাত করছে। তো এরকম ব্যাপার হলো, সাপোজ এখানে নিউট্রন কণা গিয়ে আঘাত করছে বা প্রোটন কণা গিয়ে একে আঘাত করছে। তো আঘাত করার পরে যদি দুদিকে দুটো চলে যায়, এদের এই নিউক্লিয়াসটারও কোনো পরিবর্তন হলো না, আনচেঞ্জ থাকলো, আর এই যেটা গিয়ে আঘাত করলো এরও কোনো পরিবর্তন হলো না, তখন আমরা ওইটাকে কি বলি, স্ক্যাটারিং বলি। বুঝা গেছে, তখন ওই কন্ডিশনটাকে আমরা কি বলি, স্ক্যাটারিং। আর যখন নিউক্লিয়াসটা ভেঙে যাচ্ছে সেটাই তো আমরা পড়ছি, তখন আমরা সেটা কি বলছি, না নিউক্লিয় বিভাজন বিক্রিয়া, নিউক্লিয় বিভাজন বিক্রিয়া নাকি। তাহলে যখন আঘাত করার ফলে নিউক্লিয়াস, টার্গেট নিউক্লিয়াস অ্যান্ড প্রজেক্টাইল নিউক্লিয়াস কোনোরই কোনো চেঞ্জ হবে না, তখন সেটাকে বলছি স্ক্যাটারিং। আর যখন নিউক্লিয়াসটা ভেঙে যাচ্ছে তখন সেটাকে আমরা বলছি নিউক্লিয় বিক্রিয়া। তো নিউট্রন দিয়ে কেন আঘাত করে নিউক্লিয়াসকে ভাঙছি তোমরা বুঝতে পারলে। দেখো নিউট্রনটা হচ্ছে যে চার্জলেস, একটা নিউক্লিয়াসকে যখন আমরা নিউট্রন কণা দিয়ে আঘাত করে ভাঙি তখন নিউট্রনটা কি চার্জলেস পার্টিকেল। তাহলে নিউট্রনটা যেহেতু চার্জলেস পার্টিকেল, তাহলে কি হয়, যখন সে নিউক্লিয়াসের সামনে যাচ্ছে, নিউক্লিয়াসের সামনে যাওয়ার পরে সে তো কোনো বিকর্ষণ বল অনুভব করছে না, সে তো চার্জলেস।
তাহলে আমরা যে কাইনেটিক এনার্জি দিয়ে সেন্ড করলাম নিউট্রনটাকে, ঠিক আছে, নিউট্রনটাকে আমরা যে কাইনেটিক এনার্জি দিয়ে পাঠাচ্ছি সেই কাইনেটিক এনার্জি নিয়েই সে কী করছে, একে কোলাইড করছে। তাহলে জাস্ট আমাদের এটা ভাবলেই হলো যে এই নিউক্লিয়াসটাকে ভাঙতে চাইছি, এই নিউক্লিয়াসটার বন্ধন শক্তি কত। ওই নিউক্লিয়াসটার যদি বন্ধন শক্তিটা আমরা জানি, সেই সমান পরিমাণ যদি কাইনেটিক এনার্জি দিয়ে যাকে আমরা পাঠাই, তাহলে কি কলিশন করবে এবং নিউক্লিয়াসটা ভেঙে যাবে। তাহলে বেশি শক্তি দিয়ে নিউট্রনটাকে পাঠাতে হচ্ছে না, কারণ কি সে চার্জেস বলে কোনো বিকর্ষণ বলে ওখানে কাজ করছে না, হয়েছে। আর সেই এরপরে এই নিউট্রনগুলোকে আমরা তাপীয় নিউট্রন বলি। এই যে নিউট্রন দিয়ে নিউক্লিয়াসকে ভাঙছি, এটাকে আমরা তাপীয় নিউট্রন বলি। কেন তাপীয় নিউট্রন বলি? আলফা কণা, বিটা কণা এগুলোর গতিবেগ অনেক বেশি, নয় কি? আমরা জানি যে আমরা পড়েছিলাম যে একটা নিউক্লিয়াসের অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি, অ্যাভারেজ বন্ধন শক্তি, বাইন্ডিং এনার্জি কত? 8 মেগা ইলেকট্রন ভোল্ট, 8.5 মেগা ইলেকট্রন ভোল্টের কাছাকাছি। তাহলে তাদের গতিশক্তিটা অনেকটাই বেশি রাখতে হয়, কিন্তু ওই যে বিকর্ষণ বলের জন্য কিছু পরিমাণ কমেও যায়। কিন্তু এই নিউট্রনের গতিশক্তি তার থেকে অনেক কম দিয়ে পাঠালেই হয়ে যায়। যেহেতু এদের গতিশক্তিটা অনেক কম, এই নিউট্রনের গতিশক্তি অনেক কম, সেই জন্য এগুলোকে তাপীয় নিউট্রন বলা হয়। কারণ কি এই নিউট্রনটার যার গতিশক্তি, এই নিউট্রনের যা গতিশক্তি কোনো একটা বস্তুর মধ্যে, কোনো একটা মেটালের মধ্যে অনুপরমাণুগুলোর, অ্যাটমের মলিকুলসগুলোর কাইনেটিক এনার্জি প্রায় সেম, সেই জন্য এগুলোকে তাপীয় নিউট্রন বলা হয়। আমরা তো জানি যে কোনো এনার্জি কি তাপে হচ্ছে যে হিটে হচ্ছে যে কনভার্ট হতে পারে, সেই জন্য কি বলছে তাপীয় নিউট্রন বলছে এটাকে। তাহলে নিউট্রন দিয়ে আমরা রিয়াকশনগুলো বেশি করছি। তো নিউট্রন দিয়ে যখনই আমরা কোনো একটা পার্টিকেলকে আঘাত করছি, সেটা আমাদের সবচেয়ে যেটা কমন রিয়াকশন, সেটা তোমরা জানো যে নিউট্রন কণা দিয়ে যখন আমরা আঘাত করছি, যেমন ধরো 92-235 নিউট্রন 01 প্লাস ইউ 92-255, একটা ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে যখন আমরা নিউট্রন কণা দিয়ে আঘাত করছি, নিউক্লিয় বিভাজন করতে চাইছি, তখন কি হচ্ছে না ইউরেনিয়ামটা ভেঙে দুটো প্রায় সমান ভরের নিউক্লিয়াসে পরিণত হচ্ছে, আর 3টা নিউট্রন কণা তৈরি হয়। কীরকম দেখো, বেরিলিয়াম BA56-141, তাই তো, প্লাস ক্রিপ্টন 3692 3692 প্লাস 301। তাহলে যখন আমরা নিউক্লিয়াসকে নিউট্রন কণা দিয়ে ভাঙি, কি কি পাচ্ছি না N01 92-235 56-141 বেরিলিয়াম প্লাস 36 ক্রিপ্টন 92, 3টা নিউট্রন, নতুন নিউট্রন তৈরি হচ্ছে। তাহলে এখান থেকে, হ্যাঁ আমরা নিউক্লিয়ার বিভাজনে তখন পড়ছি, যদি তার ডেফিনেশন বলিনি, হ্যাঁ বলেছি একবারে অনেক আগে, এখান থেকে আমরা ডেফিনেশনটা বলবো। যদি তারা নিউক্লিয়ার বিভাজনের ডেফিনেশন কি বলবো না, যখন কোনো একটা হালকা কণা দিয়ে অনেক ভারী নিউক্লিয়াসকে আঘাত করি আমরা, তখন ভারী নিউক্লিয়াসটা কি করে প্রায় সমভর বিশিষ্ট 1 বা 2 বা ততোধিক নিউক্লিয়াসে ভেঙে যায় এবং নতুন 3টা কণা তৈরি করে। এটাকে আমরা কি বলছি নিউক্লিয় বিভাজন বিক্রিয়া, এবং কি হয় প্রচুর পরিমাণে শক্তি সেখান থেকে নির্গত হয়। তাই হয়েছে, দেখো এটা হয়েছে। তো এখানে যে নিউট্রন 3টা তৈরি হয়েছে, তারা কি করছে না এই 3টা নিউট্রনও কি হবে, খুব উচ্চ গতিশক্তি সম্পন্ন হয়। আর আমরা যে স্যাম্পেলটা নিচ্ছি, সেখানে তো একটা শুধু পার্টিকুলার নিউক্লিয়াস নিতে পারবো না, নয় কি? সেখানে পার্টিকুলার একটা নিউক্লিয়াস মানে একটা স্যাম্পেল নিচ্ছি, তাহলে সেইখানে অনেকগুলো তোমার ইউরেনিয়াম আছে। তাহলে এই নিউক্লিয়াসটা অনেকগুলো ইউরেনিয়ামের নিউক্লিয়াস আছে, এই 3টা নিউট্রন কি করছে, 3টা নতুন নিউক্লিয়াসকে গিয়ে কোলাইড করছে, কলিশন করছে 3টা নতুন নিউক্লিয়াসের সাথে। তাহলে এই 3টা নিউট্রন যখন 3টা আবার নতুন নিউক্লিয়াসের সাথে কোলাইড করছে, সেখান থেকে 3টা নিউট্রন তৈরি হবে। এখান থেকে 1 2 3টা 1 2 3টা 1 2 3টা। তাহলে বল এই 3টা টোটাল কটা নিউট্রন তৈরি করছে? 9টা তৈরি করছে, নয় কি? তাহলে একটা নিউক্লিয়াসকে যখন একটা নিউট্রন দ্বারা আঘাত করি, দুটো প্রায় সমান ভর বিশিষ্ট নতুন নিউক্লিয়াস তৈরি করছে বিভাজিত হয়ে, আর 3টা হচ্ছে যে নতুন নিউট্রন কি করছে, আবার 3টা নিউক্লিয়াসকে গিয়ে আঘাত করে টোটাল 9টা নিউট্রন তৈরি করছে। এই 9টা নিউট্রন কি করবে, আবার 9টা নিউক্লিয়াসকে গিয়ে আঘাত করবে। তাহলে 9টা থেকে কটা পাবো, 27টা পাবো। দেখো এটা এখান থেকে 3টা,
এখান থেকে 3টা, এখান থেকে 3টা, তাহলে 9টা, এখান থেকে 9টা, এখান থেকে 9টা, টোটাল 27টা পাবো। এই 27টা যখন আবার 27টা নিউক্লিয়াসকে গিয়ে আঘাত করবে, টোটাল আমরা 81 পাবো। তাহলে একটা চেন রিঅ্যাকশন হচ্ছে। দেখো, যখন আমরা নিউট্রন কণা দিয়ে নিউক্লিয়াসকে আঘাত করছি, ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে আঘাত করে নিউক্লিয় বিভাজন করতে চাইছি, একটা জাস্ট চেন রিঅ্যাকশন হচ্ছে। তো এই চেন রিঅ্যাকশনটা হিউজ পরিমাণ শক্তি উৎপন্ন করে। এই যে আমরা রিঅ্যাকশনটা লিখেছি, প্রতিটা রিঅ্যাকশনে কত পরিমাণ শক্তি উৎপন্ন হয়? প্রতিটা রিঅ্যাকশনে শক্তি উৎপন্ন হয়, ধরতে পারো 7.4 ইন্টু 10⁻10 জুল, তাই তো? 7.4 ইন্টু 10⁻10 জুল। প্রতিটা রিঅ্যাকশনে এই পরিমাণ শক্তি হচ্ছে যে নির্গত হয়। তাহলে এইভাবে একটা ছোট জায়গার মধ্যে যখন হিউজ অ্যামাউন্ট শক্তি উৎপন্ন হচ্ছে, তাহলে এই রিঅ্যাকশনগুলো হতে টাইম কত নিচ্ছে? জাস্ট মিলি সেকেন্ড টাইম নিচ্ছে। মিলি সেকেন্ডের মধ্যে একটা হিউজ অ্যামাউন্টের রিঅ্যাকশন চলছে। তাহলে একটা সেই এই যে শক্তিটা উৎপন্ন হচ্ছে, এটা যদি একটা জাস্ট ছোটো জায়গার মধ্যে জাস্ট প্রেসার দিয়ে রাখতে পারি, তাহলে কী করবে? একটা সময় বাস্ট হয়ে যাবে। তো এটাকেই বলছি আমরা নিউক্লিয় বোমা, তাই তো? বা মানে এই কন্ডিশনটা কাজে লাগিয়ে আমরা কি করছি? নিউক্লিয় বোমা তৈরি করছি। তাহলে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি তৈরি হচ্ছে একটা নিউক্লিয় রিঅ্যাকশনে, চেন রিঅ্যাকশন তৈরি হচ্ছে, শৃঙ্খল বিক্রিয়া তৈরি হচ্ছে, দিয়ে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি তৈরি হচ্ছে, এনার্জিটা প্রেসারের মধ্যে রাখছি আমরা, জাস্ট বাস্ট হয়ে যাচ্ছে। দ্যাট ইজ কল্ড নিউক্লিয় বোমা বিভাজন। তাহলে এই নিউক্লিয় বিক্রিয়াটাকে কন্ট্রোল করব কিভাবে? আমাদের সবসময় তার ধ্বংসাত্মক কাজে আমরা লাগাবো না, আমাদের ব্যবহারিক কাজেও লাগাতে হবে। তাহলে এই নিউক্লিয় বিক্রিয়াটা আমরা কন্ট্রোল করব কিভাবে? না, এই নিউক্লিয় বিক্রিয়াটা কন্ট্রোল করার জন্য কিছু মডারেটর ইউজ করা হয়। যারা কি করে? মডারেটরের কাজ হচ্ছে এই যে ফার্স্ট নিউট্রনগুলো তৈরি হয়েছিল, এদের গতি শক্তিটাকে কমিয়ে দেয়, বা আমাদের যত শক্তির দরকার সেই শক্তির পরে কি হবে না, নিউট্রনগুলোর গতি শক্তিগুলো কমে যাবে। তো যদি নিউট্রনগুলোর গতি শক্তিগুলো যদি কমে যায়, তাহলে কি করবে? তারা নিউক্লিয়াসকে আঘাত করবে, বাট তারা নিউক্লিয়াসটাকে ভাঙতে পারবে না। তাহলে নিউক্লিয় বিক্রিয়ার মধ্যে আমরা জাস্ট নিউক্লিয়ন বিভাজনটা পড়ছি, তাহলে ভাঙতে পারছে না। তাহলে এই যে যেগুলো দিয়ে নিউট্রনের গতিশক্তিটা কমানো হয়, সেটাকে মডারেটর বলা হয়। তো এরকম মডারেটর কি? এরকম একটা মডারেটর হচ্ছে, যেমন ধরো আমরা D2O ইউজ করি, D2O ইউজ করি, গ্রাফাইট ইউজ করি। D2O কি? ভারী জল যেটাকে আমরা বলি। D2O মিনস H2O। যখন প্রোটিয়ামের জন্য H2O হয়, যখন ডয়টেরিয়াম হয় তখন D2O বলি আমরা, সেটাকে ভারী জল বলা হয়। ভারী জলটা কোথায় পাই বলো তো? নেচারে এই ডাবের জলটাকে ভারী জল বলা হয়, কারণ ডাবের জলটা H2O নয়, ডাবের জলটা হচ্ছে D2O। বা গ্রাফাইট ইউজ করি অনেক সময় আমরা, ঠিক আছে? তো এটাকে ভালো কাজে লাগাবো কি করে? না, ভালো কাজে লাগাবো না, এই শক্তিটাকে, যে শক্তিটা আমরা পেয়েছি, এটাকে জাস্ট কাজে লাগাবো কি করে? আমরা যেমন বিদ্যুৎ তৈরি করবো, আমাদের শক্তিটা হিউজ অ্যামাউন্ট তৈরি হচ্ছে, সেটাকে জাস্ট নিয়ন্ত্রণ করলাম, নিয়ন্ত্রণ করে একটা নিয়ন্ত্রণ বিক্রিয়ায় রূপান্তরিত করলাম, এই চেন বিক্রিয়াটাকে, শৃঙ্খল বিক্রিয়াটাকে দিয়ে হচ্ছে যে এই শক্তিটাকে আমরা টারবাইনে কি করছি? সাপোজ এই শক্তিটাকে এইখানে কাজে লাগাচ্ছি। বুঝে গেছে? মানে কিভাবে আমরা বিদ্যুৎ উৎপন্ন করব সেইটা বলছি, এই শক্তিটা কাজে লাগিয়ে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করব। তো এই শক্তিটাকে জাস্ট আমরা ইউজ করে এখানে কি করছি? ওয়াটারকে হচ্ছে ভেপার তৈরি করছি, বাষ্প তৈরি করছি। ওই শক্তিটা কাজে লাগিয়ে এখানে এটাকে বাষ্প তৈরি করছি, জলটাকে। এই বাষ্পটাকে একটা জাস্ট এই বাষ্পটাকে আমরা কি করছি? ইউজ করছি কিভাবে না, এখানে একটা টারবাইন রেখে দিয়েছি, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, সরি, এখানে একটা টারবাইন রেখে দিয়েছি আমরা। তাহলে এই বাষ্পটা তীব্র বেগে গিয়ে টারবাইনের উপর পড়ছে। তোমরা জানো বিদ্যুৎ কীভাবে উৎপন্ন হয়? টারবাইন ঘুরিয়ে। তো এই শক্তিটাকে আমরা কাজে লাগিয়ে কীভাবে বিদ্যুৎ তৈরি করবো? না জাস্ট টারবাইনকে কাজে লাগাও। তাহলে এই জলটাকে বাষ্প করলে, বাষ্প করে হচ্ছে টারবাইন করবে, টারবাইনের উপর ফেলেছি, টারবাইনটা রোটেট করবে। টারবাইনের সাথে কি করেছি? একটা জাস্ট ম্যাগনেটিক কয়েলকে রেখে দাও, একটা কয়েলকে, এটা নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। যেভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, তোমাদের এই চ্যাপ্টারটা নাম হয়েছে, একটু বুঝতে কষ্ট হবে, ওই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যদি তোমাদের নাম হয়েছে পড়া এখন। তাহলে এখানে একটা কি করেছি? একটা কয়েলকে রেখে দিয়েছি। তাহলে এই টারবাইনটা ঘুরছে, তার সাথে যদি কয়েলটাকে আমরা কানেক্ট করি, তাহলে এখানে কি হবে? কারেন্ট পাবো আমরা। তোমরা তো হয়তো পড়বে, পরে তবু বলে দিই যে কোনো মুভিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখনই আমরা কোনো ইলেকট্রিক কয়েলকে রোটেট করি, বা জাস্ট ইলেকট্রিক কয়েলকে রাখি, তাহলে সেখানে আমরা কারেন্ট তৈরি করতে পারবো, ঠিক আছে? তাহলে মুভিং ম্যাগনেটিক ফিল্ড এখানে কীভাবে তৈরি করা হচ্ছে না, ম্যাগনেটটাকে দেখো কনস্ট্যান্ট রেখেছি,
বাট কয়েলটা রোটেট করছে, কার্বনের সাথে কয়েলটা ঘুরিয়ে দিই, রেখে দিয়েছি কানেক্ট করে, তাহলে কয়েলটা রোটেট করছে, মানে এখানে আমরা কী পাবো, কারেন্ট পাবো। এইভাবে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে আমরা কী করছি, ওই অ্যাটমিক এনার্জিটাকে তোমার ইউজ করতে পারছি। এরপরে নিউক্লিয়াস সংযোজন বিক্রিয়াটা পড়ার আগে আমরা কৃত্রিম বা আবিষ্ট তেজস্ক্রিয়তা বলতে কী পড়বো, কারণ আমরা দুটো ঘটনা পড়েছিলাম। কৃত্রিম মৌলান্তর, দেখো মনে করো কৃত্রিম মৌলান্তরের আমরা দুটো ঘটনা পড়েছিলাম। একটা হচ্ছে নিউক্লিয় রিয়েকশন, নিউক্লিয় রিয়েকশনের আমরা একটা পড়লাম, সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। আর কৃত্রিম তেজস্ক্রিয়তা বা আর্টিফিশিয়াল রেডিওঅ্যাক্টিভিটি। আর্টিফিশিয়াল রেডিওঅ্যাক্টিভিটি বলতে কি, জাস্ট রেডিও অ্যাক্টিভিটিও হবে না। ন্যাচারাল রেডিওঅ্যাক্টিভিটি বলতে আমরা কি পড়েছি, কোনো একটা ন্যাচারাল হচ্ছে যে কোনো একটা ন্যাচারাল নিউক্লিয়াস যখন রেডিও অ্যাক্টিভিটি প্রপার্টি দেখাচ্ছে, তখন সেটাকে বলছি আমরা রেডিও অ্যাক্টিভিটি। বাট আমরা এই যে নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে যখন কোনো নিউক্লিয়াসকে আমরা তৈরি করছি, নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে যখন কোনো নিউক্লিয়াসকে তৈরি করছি, সেই নিউক্লিয়াসটা যদি রেডিও অ্যাক্টিভিটি দেখায়, বললাম ওই যে নিউক্লিয় বিক্রিয়ায় বেশিরভাগ যে নিউক্লিয়াসগুলো আমরা তৈরি করি সেগুলো সচরাচর আনস্টেবল হয়, অস্থায়ী হয়। তাহলে ওই আনস্টেবল বা অস্থায়ী নিউক্লিয়াস যখন কি করবে, রেডিও অ্যাক্টিভিটি দেখাবে, সে স্টেবলে আসার চেষ্টা করবে রেডিও অ্যাক্টিভিটি দেখিয়ে, তখন আমরা ওই রেডিও অ্যাক্টিভিটিটা কী বলছি, কৃত্রিম তেজস্ক্রিয়তা বা আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি। যেমন কার্বন 614, কার্বন হচ্ছে 614, আমরা কি জানি কার্বন 614 হচ্ছে একটা কার্বনের একটা হচ্ছে যে আইসোটোপ, তাই তো। এখান থেকে ধরো আমরা নিউক্লিয় বিক্রিয়া করলাম, নিউক্লিয় বিক্রিয়া করে নাইট্রোজেন 714 তৈরি হয়েছে, বা জাস্ট তেজস্ক্রিয় দেখাচ্ছে, এটা কার্বনের একটা আইসোটোপ, এই তেজস্ক্রিয়তা দেখাচ্ছে। তাহলে নাইট্রোজেন 714 হয়েছে, প্লাস কি হবে না, একটা বিটা কণা তৈরি হবে, একটা বিটা কণা তৈরি হবে। তাহলে আমরা এই যে নাইট্রোজেনটা, এই নাইট্রোজেনটা স্টেবল হওয়ার জন্য আবার কি করবে না, নাইট্রোজেন স্টেবল হওয়ার জন্য আবার যদি রেডিও অ্যাক্টিভিটি দেখায়, তখন আমরা এই নাইট্রোজেনের রেডিও অ্যাক্টিভিটিটাকে আমরা কি বলবো, কৃত্রিম বা তেজস্ক্রিয়। বা এটাও বলতে পারো যে এটা আমরা কোথা থেকে পেয়েছিলাম, এই যে কার্বন 614 আমরা আইসোটোপটা পেয়েছি, সেটা কোথা থেকে পেয়েছি, এটা আবার পেয়েছি কোনো একটা নিউক্লিয় বিক্রিয়া থেকে। কার্বনের ন্যাচারালি কত হয়, 612 হয়, এটা হচ্ছে যে ন্যাচারালি স্টেবল হয়। তো আমরা একটা নিউক্লিয় বিক্রিয়া, নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় কী করেছি, বা নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় কী করেছি, এটা তৈরি করেছি। তৈরি করে আমরা কী পাচ্ছি না, কার্বন হচ্ছে যে 614 পাচ্ছি। তাহলে এই কার্বন 614 তখন কি করছে না, রেডিও অ্যাক্টিভিটি দেখাচ্ছে। তখন হচ্ছে যে আমরা এই রেডিও অ্যাক্টিভিটিটাকে আমরা কি বলছি না, কৃত্রিম তেজস্ক্রিয়তা। বোঝা গেছে? তাহলে এরকম আছে, যেমন এখন এখান থেকে এই কৃত্রিম তেজস্ক্রিয়তা দেখাতে গিয়ে আমরা প্রচুর নতুন নতুন হচ্ছে যে নিউক্লিয়াস তৈরি করতে পারি। তো এই নিউক্লিয়াস তৈরি করার সময় আমরা দেখবে বলি ইউরেনিয়াম উত্তর মৌল, ইউরেনিয়াম উত্তর মৌলসমূহ, ইউরেনিয়াম উত্তর মৌলসমূহ, এই ব্যাপারটা কি, ইউরেনিয়াম উত্তর মৌলসমূহ এই ব্যাপারটা কি না, ইউরেনিয়াম উত্তর মৌলসমূহ বলতে ইউরেনিয়ামের আমরা জানি 235, আর ইউরেনিয়ামের একটা আইসোটোপ কত হয়, 92-238। এটা হচ্ছে ন্যাচারালি স্টেবল, এটা হচ্ছে ন্যাচারালি স্টেবল, এটাও আইসোটোপ, তেজস্ক্রিয়তা দেখায় যদিও ন্যাচারালি, আর এটা হচ্ছে একটা আইসোটোপ ন্যাচারালি 238। তো এরপরে আমরা এই তেজস্ক্রিয়তা অনুসারে আর্টিফিশিয়াল তেজস্ক্রিয়তা বা আর্টিফিশিয়াল রেডিওঅ্যাক্টিভিটিতে এর বেশি অ্যাটমিক নাম্বার বা বেশি ভর সংখ্যা বিশিষ্ট, বেশি অ্যাটমিক নাম্বার বা বেশি মাস নাম্বার বিশিষ্ট আমরা যে নিউক্লিয়াসগুলো পাই, অর্থাৎ ইউরেনিয়ামের থেকে উপরে যে নিউক্লিয়াসগুলো পাই, কিভাবে, এই কৃত্রিম তেজস্ক্রিয়তার সাহায্যে, ঠিক আছে, সেগুলোকে আমরা কি বলছি না, ইউরেনিয়ামোত্তর মৌলসমূহ। তোমরা পর্যায় সারণীতে হয়তো পড়েছো কেমিস্ট্রিতে বা এখানেও, কেমিস্ট্রিতে। তো ইউরেনিয়াম উত্তর মৌলসমূহ এগুলোকে বলা হয় যে U9235 বা 9238-এর উপরে এই কৃত্রিম তেজস্ক্রিয়তা পদ্ধতিতে যে নতুন নতুন নিউক্লিয়াসগুলো আমরা পাই, সেগুলোকে বলছি ইউরেনিয়াম মৌলসমূহ। যেমন ধরো U9235, এখান থেকে যদি একটা বিটা কণা বের হয়, তখন কি হয়ে যায় আমরা জানি, নেপচুনিয়াম,
93,235, তাই তো। তো এই যে নেপচুনিয়ামটা আমরা পেলাম 93,235, নেপচুনিয়াম ন্যাচারালি প্রকৃতিতে কিন্তু পাওয়া যায় না। নেপচুনিয়ামের যে 93,235 ন্যাচারালি পাওয়া যায় না, এটা জাস্ট এইভাবেই তৈরি করা হয়। তাহলে এইগুলোকে আমরা কি বলছি? ইউরেনিয়ামোত্তর মৌল সমূহ। আরেকটা ঘটনা, যে আমরা বিটা পজিটিভ, আমরা রেডিও অ্যাক্টিভিটির কি পড়েছি? ইলেকট্রন মানে বিটা কণা নির্গমন, এটা অনেক সময় বিটা নেগেটিভ বলা হয়। এখানের বিটাটা কি? ইলেকট্রন, তাই তো। বিটা কণা নির্গমনটা আমরা কি পড়েছি? না ইলেকট্রন নির্গমন ফ্রম নিউক্লিয়াস। তো অনেক সময় কি হয়? ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল, অ্যান্টিপার্টিকেল বলতে আমরা কি বুঝি? অ্যান্টিপার্টিকেল সবারই আছে। অ্যান্টিপার্টিকেল কোনগুলোকে বলি? কোনো একটা পার্টিকেল জাস্ট চার্জটা অপোজিট হবে, বাট মাস ক্যারেক্টারিস্টিক সব কিছু সেম হবে। কোনো একটা পার্টিকেল জাস্ট চার্জ অপোজিট হবে, বাট মাস আদার্স ক্যারেক্টারিস্টিক সব সেম হবে, তখন ওই দুটো পার্টিকেলকে আমরা অ্যান্টিপার্টিকেল বলবো। টু দ্যাটস পার্টিকেল আর অ্যান্টিপার্টিকেল টু ইচ আদার, ঠিক আছে। তাহলে সেরকম ইলেকট্রনের একটা অ্যান্টিপার্টিকেল কি? পজিট্রন। জাস্ট চার্জটা সেম, বাট বাকি সব চার্জটা অপোজিট, বাকি সব কিছু ক্যারেক্টারিস্টিক সেম, এটাকে বলছি পজিট্রন বলা হয়। পজিট্রন হচ্ছে কি? ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল। তো একটা রিয়েকশন বলি, যেমন ফসফরাস 1530, ফসফরাস 1530, এটা থেকে যখন একটা আমরা তেজস্ক্রিয় দেখি, তো এর তেজস্ক্রিয়তাতে কি তৈরি হয়? না সিলিকন 1430 তৈরি হয়, প্লাস না একটা পজিট্রন বের হয়। দেখো আমরা জানি যে বিটা কণা বের হলে এটা এক একক বেড়ে যায়, তাহলে এটা 15 থেকে 16 হওয়ার কথা, বাট এখানে কি পাচ্ছি? 1 কমে গেছে। তখন দেখা গেলো যে তেজস্ক্রিয়তা দেখাচ্ছে 1 কমে গেছে, বাট মাস নাম্বার সেম আছে, তাহলে নিশ্চয়ই নিউ কণা তৈরি হচ্ছে এখানে। তো সেটাকে আমরা কি বলছি? পজিট্রন কণা। তাহলে এটাকে আমরা কি বলছি? বিটা পজিটিভ দিকে। ওটাকে বলা হয়, ইলেকট্রন যখন বের হয় বলা হয় বিটা নেগেটিভ দিকে, যখন পজিট্রন বের হয় তখন বলা হয় বিটা পজিটিভ দিকে রেডিও অ্যাক্টিভিটি। হয়েছে। নেক্সট আমরা, আচ্ছা তোমরা ওই কণার নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় কিভাবে শক্তিটা রিলিজ হচ্ছে, জাস্ট এটা হচ্ছে তোমরা একটু ক্যালকুলেশন করবে, বই থেকে যে এক্সাম্পলগুলো আছে ক্যালকুলেশন করবে। টাইমটা অনেকটা এগিয়ে যাচ্ছে, আমি আর একটা এক্সাম্পল দেখাচ্ছি না, বা আমরা যখন হচ্ছে যে ওই নিউমেরিক্যাল করব তখন আমি দেখিয়ে দেবো। নিউক্লিয় সংযোজন বিক্রিয়া করবো আমরা ডিরেক্টলি। নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, তো নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, দেখো একটা ভারী নিউক্লিয়াসকে ভেঙে ছোট করা অনেকটা ইজি, কিন্তু একটা মানে জাস্ট গতিশক্তি সম্পন্ন নিউক্লিয়াসটার বন্ধন শক্তির সমান গতিশক্তি সম্পন্ন একটা কণা দিয়ে আঘাত করলে সেটা ভেঙে যাচ্ছে। আর একটা হালকা নিউক্লিয়াসকে জোড়া, দ্যাট মিনস অনেকগুলো ছোট ছোট নিউক্লিয়াসকে জোড়া, সেটা কিন্তু অনেক হার্ড, কারণ নিউক্লিয়াসগুলো একসাথে জুড়বে। তো নিউক্লিয়াস সংযোজন বিক্রিয়া আমরা কাকে বলবো? না অনেকগুলো হালকা নিউক্লিয়াস যখন পরস্পর যুক্ত হয়ে অপেক্ষাকৃত অনেক ভারী নিউক্লিয়াস তৈরি করে এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত করে, সেই নিউক্লিয় রিয়াকশনটাকে আমরা কি বলছি? নিউক্লিয় সংযোজন বিক্রিয়া বা নিউক্লিয়ার ফিউশন, তাই তো। নিউক্লিয় বিভাজনটাকে বলা হয় ফিশন, এটাকে বলা হচ্ছে ফিউশন। যেমন একটা দুটো ডয়টেরিয়াম 12+12 যুক্ত হয়ে কি করছে? না একটা হিলিয়ামের আইসোটোপ করছে H2 একটা হিলিয়ামের আইসোটোপ প্লাস হচ্ছে যে N01 একটা নিউট্রন তৈরি করছে, তাই তো। তাহলে এই যে জুড়ছি, এই দুটো হালকা নিউক্লিয়াসকে জুড়তে প্রচুর তাপ শক্তি প্রয়োজন হয়। তাহলে নিউক্লিয়াসগুলো জাস্ট এরকমভাবেও ভাবতে পারে যে নিউক্লিয়াসগুলো গলবে দিয়ে আবার যুক্ত হবে, এইভাবেই ভাবো না, ঠিক আছে। তাহলে প্রচুর তাপ শক্তির প্রয়োজন হয় নিউক্লিয়াসগুলো যুক্ত হওয়ার জন্য। তো এই তাপশক্তিটা আসবে কোথা থেকে? এত কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস হয়তো টেম্পারেচার প্রয়োজন হয়, তাহলে এই তাপশক্তি আমরা একমাত্র উপায় কি তাপশক্তি নিয়ে আসা? তা নিউক্লিয়াস সংযোজন বিক্রিয়া করো। সেই জন্য বলা হয় যে নিউক্লিয়াস সরি এই তাপশক্তি আমরা কোথায় পাবো? নিউক্লিয় বিভাজন বিক্রিয়া করো, কারণ নিউক্লিয় বিভাজনটা আমরা ইজিতে করতে পারবো, সেখানে প্রচুর পরিমাণ তাপ পাবো আমরা, সেই তাপটা দিয়ে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া করবো।
সেই জন্য বলা হয় যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার আগে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া অবশ্যই করতে হয়, কারণ এই যে হিউজ অ্যামাউন্ট তাপ দরকার, হিট দরকার, টেম্পারেচার দরকার, সেটা এখান থেকে তৈরি করে নিতে হয়। বোঝা গেছে? যেমন তোমরা জানো সূর্যের ভিতরে এত শক্তির উৎস কি না, সূর্যের ভিতরে হচ্ছে এত শক্তির উৎস, 4টা প্রোটিয়াম পরস্পর যুক্ত হয় এইভাবে, 4টা প্রোটিয়াম পরস্পর যুক্ত হয়ে কি করছে, একটা হচ্ছে হিলিয়াম তৈরি করবে আর একটা নিউট্রন তৈরি করবে, 4টা প্রোটিয়াম পরস্পর যুক্ত হয়ে কি করবে, একটা হিলিয়াম, একটা হচ্ছে যে দুটো পজিট্রন, একটা হিলিয়াম তৈরি করে প্লাস দুটো পজিট্রন তৈরি করে। 4টা প্রোটন সূর্যের ভিতরে এই রিঅ্যাকশনটা সবসময় চলছে, সূর্যের 4টা প্রোটিয়াম যুক্ত হচ্ছে, একটা হিলিয়াম তৈরি করছে, একটা পজিট্রন তৈরি করছে, আর এখানে হিউজ পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে। এখানে হিলিয়ামের মাসটা 4টা প্রোটিয়ামের যা মাস মাইনাস করে কি শক্তিটা আসছে কোথা থেকে না, মাইনাস করে 4টা প্রোটিয়ামের হচ্ছে যে নিউক্লিয়াসের মাস লিখলে, ঠিক আছে, মাইনাস হিলিয়ামের হচ্ছে যে নিউক্লিয়াসের মাস লিখলে, প্লাস হচ্ছে দুটো পজিট্রনের মাস লিখলে, ঠিক আছে, দুটো পজিট্রনের মাস লিখলে টোটাল বাদ দিলে একটা আমরা ভর পাবো, জাস্ট ভর একটা ডিফেক্ট পাবো, সেটা ডেল টাইম ইন্টু সি স্কোয়ার করলে হচ্ছে এনার্জিটা যেটা পাবো সেই এনার্জিটা কী করবে এখান থেকে রিলিজ হবে। বলা হয় যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার থেকে নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার থেকে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় অনেক বেশি তাপশক্তি উৎপন্ন হয়। তবে যদি তুমি একটা পার্টিকুলার রিয়েকশন ভাবো, একটা পার্টিকুলার রিয়েকশনে বিভাজন বিক্রিয়ায় বেশি তাপ উৎপন্ন হয়, কিন্তু ব্যাপারটা কি হয়, ওই জাস্ট যদি 1 সেকেন্ড বলি, 1 সেকেন্ডের মধ্যে কোনো একটা স্যাম্পেলে যতগুলো বিভাজন হয় তার অনেক গুণ বেশি একটা সংযোজনের সিস্টেমে, একটা সংযোজন রিয়াকশনের সিস্টেমে ওই একই সময়ে অনেক বেশি সংযোজন বিক্রিয়া ঘটে থাকে। জাস্ট একবার যদি সংযোজন বিক্রিয়া শুরু হয়, সেখানে সংযোজন বিক্রিয়ার সংখ্যাটা 5 সেকেন্ডে ধরতে পারো, সংযোজন বিক্রিয়ার সংখ্যাটা অনেক বেশি, তাহলে অনেক বেশি শক্তি উৎপন্ন হচ্ছে। সেই জন্য বলা হয় যে নিউক্লিয় বিভাজনের থেকে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় অনেক বেশি শক্তি উৎপন্ন হয়। বারবার বলছি, একটা পার্টিকুলার রিয়েকশন যদি ভাবো সেই ক্ষেত্রে কিন্তু নিউক্লিয় বিভাজনের শক্তিটা বেশি উৎপন্ন হতে পারে, বাট একটা পার্টিকুলার টাইমের রেসপেক্টে যদি ভাবো, একটা পার্টিকুলার টাইমে একদিকে তুমি সংযোজন বিক্রিয়া করছো, একদিকে বিভাজন বিক্রিয়া করছো, তো সংযোজন বিক্রিয়ার সংখ্যাটা অনেক বেশি হয়, যার জন্য শক্তিটা অনেক বেশি উৎপন্ন হয়। তো তোমরা তো জানো, হ্যাঁ, এই হচ্ছে আমাদের, তোমরা ওই অ্যাপ্লিকেশনগুলো পড়ো, যে স্কুলে তার অ্যাপ্লিকেশন কী, আমরা জানো যে ক্যান্সার চিকিৎসায়, তারপরে হচ্ছে ফটোগ্রাফি প্লেটে যে ফটো তুলতে সাহায্য করছে বা বিভিন্ন যে এগুলো আছে বই থেকে পড়ো। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে নিউমেরিক্যাল দেবো। ওকে, সবাই ভালো থেকো।